যে এর আগে তারা 5 বার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে, 4 বারই জিতেছিল ব্রাজিল, আরেকবার ড্র হয়েছিল, অর্থাৎ স্কটল্যান্ডের জয়ের কোনো রেকর্ড নেই। যে স্কটল্যান্ড ওদের ডিফেন্স বেশ শক্তিশালী, কাউন্টার অ্যাটাকেও তারা খুব ভালো খেলছে, প্লাস ওরা সেট পিস থেকেও গোল আদায় করতে সক্ষম, তাদের এমন রেকর্ডও আছে। সেক্ষেত্রে কোনো অঘটন ঘটতে পারে কি? যে স্পিরিট নতুন টিমগুলো, বিশেষ করে কেপ ভার্দে দেখেন, কুরাসাও দেখেন, এই টিমগুলো কিন্তু টিম স্পিরিট অনেক বেশি হাই। যদি নেইমারকে নামানো হয়, কারণ তিনি পুরোপুরি ফুট বলা যাবে না, তাহলে হয়তো 20-25 মিনিটের জন্য নামাতে পারেন কোচ, তার টিমের সাথে অ্যাডজাস্ট করার জন্য। ফুটবল কিন্তু এখন ক্রিকেটের মতো গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি, মানে গৌরব অনিশ্চয়তার খেলা হয়ে গেছে। এখন ছোট ছোট ম্যাচ দলগুলো কিন্তু বড় দলকে ধরে ফেলছে। কালের কণ্ঠের বিশ্বকাপ উন্মাদনায় আপনাদের স্বাগত। দর্শক, বিশ্বকাপের 49তম ম্যাচে মাঠে নামছে হট ফেভারিট ব্রাজিল, মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ডের। ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচ পূর্ববর্তী বিশ্লেষণে আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দৈনিক পূর্বদেশের সিনিয়র সাংবাদিক, ক্রীড়া প্রতিবেদক সাইফুল্লাহ চৌধুরী। সাইফুল্লাহ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। সাইফুল্লাহ, বিশ্বকাপ উন্মাদনা কেমন দেখছেন, এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং স্কটল্যান্ড, কেমন ম্যাচ হতে পারে বলে আপনার প্রত্যাশা থাকবে? প্রথম হলো, আসলে বিশ্বকাপ 4 বছর পর পর আসে, কিন্তু মানুষ তাকিয়ে থাকে কখন বিশ্বকাপ আসবে, এটা একটা বিষয়। আর আমাদের দেশ তো বিশ্বকাপ দূরের কথা, এশিয়া কাপের রেঞ্জও কোনোদিন পৌঁছাতে পারে নাই। কিন্তু ফুটবল উন্মাদনায় বাংলাদেশ যে কোথায় গিয়ে, সেটা কিন্তু এই যে কয়েকদিন আগে আর্জেন্টিনার বিশাল একটা গ্রুপ এসছে বাংলাদেশে তাদের ভক্তদের উন্মাদনা দেখার জন্য। এটাই মনে হয় যথেষ্ট যে বাংলাদেশ কি পাগল। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি শহরে দেখেন, গ্রামে দেখেন, বিশাল বিশাল পর্দা লাগিয়ে হাজার হাজার মানুষ খেলা দেখছে। আর এখন সবচেয়ে জমজমাট ব্যবসা হচ্ছে যারা জার্সির ব্যবসা করে তারা, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা সহ ফ্রান্স, পর্তুগাল সব দেশের ব্যবসা হচ্ছে। তো আমি মনে করি যে বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও বিশ্বকাপের উন্মাদনতা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে অনেক বেশি। অর্থাৎ বাংলাদেশ একটি ফুটবল প্রিয় জাতি, ফুটবল পাগল জাতি, এটা আবারও প্রমাণ হয়েছে। উন্মাদনার কথা বলছিলাম, ব্রাজিল আর্জেন্টিনাকে ঘিরে অন্যরকম একটি উন্মাদনা। সেক্ষেত্রে আগামীকালকে ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল, স্কোয়াডে থাকতে পারেন নেইমার। সেক্ষেত্রে ব্রাজিল ভক্তরা কি প্রত্যাশা করছেন বলে মনে করছেন, এবং একই সাথে ম্যাচটিতে কিভাবে ভূমিকা রাখবে ব্রাজিলের ফরওয়ার্ডরা? মেন কথা হলো, ব্রাজিলের আর্জেন্টিনার খেলাটা নিয়ে যদি আমি বলি, প্রথম যে এর আগে তারা 5 বার মুখোমুখি হয়েছিল বিশ্বকাপে, 4 বারই জিতেছিল ব্রাজিল, আরেকবার ড্র হয়েছিল, অর্থাৎ স্কটল্যান্ডের জয়ের কোনো রেকর্ড নেই। সর্বশেষ মোকাবেলায় 2-1 গোলে জিতেছিল ব্রাজিলই। তো এখন আপনি বলছেন যে ব্রাজিল ব্রাজিলের মতোই, কারণ 5 বারের সর্বোচ্চ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম। দ্বিতীয় কথা হলো, ব্রাজিলের বিশাল একটা ভক্ত রয়েছে বাংলাদেশে, সারা বিশ্বের মধ্যেই। তো সেই হিসেবে হট ফেভারিট অবশ্যই ব্রাজিল। আর পৃথিবীর মধ্যে যেই দেশগুলো সবচেয়ে বেশি ফুটবল দিয়ে মানে আহরণ করে বা অর্জন করে, অর্থাৎ সবচেয়ে বেশি রেমিটেন্স কিন্তু ব্রাজিলের ইনকাম হয় ফুটবল দিয়ে। অর্থাৎ পৃথিবীর এমন কোনো দেশ নাই যে ব্রাজিলিয়ান ফুটবলাররা খেলে না। সুতরাং সেই ব্রাজিলকে নিয়ে অবশ্যই সবাই বাজি ধরবে। এবং এই কালকে যে খেলাটা হবে, সেই খেলাটায় প্রথমবারের মতো হয়তো নামতে পারে যে সবার আরাধ্য সেই নেইমার। এবং আমার যতটুকু ধারণা, আমি মানে যতটুকু ফুটবল বুঝি, সেই হিসেবে বলবো, যদি নেইমারকে নামানো হয়, কারণ তিনি পুরোপুরি ফুট বলা যাবে না, তাহলে হয়তো 20-25 মিনিটের জন্য নামাতে পারেন কোচ, তার টিমের সাথে অ্যাডজাস্ট করার জন্য, কারণ এরপরে কিন্তু নকআউট পর্ব শুরু হবে। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স। আমার মনে হয় এটাই হবে। এবং যদি আপনি রেজাল্টের কথা বলেন, প্রেডিকশনের কথা বলেন, আমার মনে হয় যে এটা সবাই ধরে নেবে যে কালকে ব্রাজিলই জিতবে। কিন্তু সাইফুল্লাহ, পুরো বিশ্বকাপের যে ম্যাচগুলো হচ্ছে, আমরা যদি একটু ম্যাচগুলোতে দেখি যে কেপ ভার্দের মতো দল স্পেনকে, উরুগুয়েকে হচ্ছে যে আপনার আটকে ফেলছে, ড্র নিয়ে আসছে। সেক্ষেত্রে স্কটল্যান্ড, ওদের ডিফেন্স বেশ শক্তিশালী, কাউন্টার অ্যাটাকেও তারা খুব ভালো খেলছে, প্লাস ওরা সেট পিস থেকেও গোল আদায় করতে সক্ষম, তাদের এমন রেকর্ডও আছে। সেক্ষেত্রে কোনো অঘটন ঘটতে পারে কিনা, যেহেতু আমরা ব্রাজিলের পূর্ববর্তী 2টি ম্যাচ দেখেছি, যে ম্যাচ দুটিতে রক্ষণ মিডফিল্ড দুটোই অগোছলো ছিল। অ্যাটলিস্ট খেলার শুরুতে মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে পুরোপুরি অগোছলো ছিল, এবং দ্বিতীয় ম্যাচে বারবার অ্যাটাক করছিল, কিন্তু
যোগ্য ফিনিশিং এর অভাবে গোল আদায় করতে পারছিল না। হাইতির বিপক্ষে কয়েকটি বেশি 3-0 গোলে ব্রাজিল ম্যাচটি জিতেছিল, তবে সেই গোলের সংখ্যা কিন্তু ছাড়িয়ে যেতে পারতো আরো অনেক দূর। সেক্ষেত্রে এই দুর্বলতাগুলো ব্রাজিলের, অপরদিকে স্কটল্যান্ডের ওই শক্তির জায়গাগুলো ব্রাজিলের জন্য কোনো হুমকি হবে বলে মনে করছেন কিনা? আমি একটা বিশ্লেষণে যাই, সেটা হলো ব্রাজিলের যেই স্কোয়াড, মনে করেন 26 জনের স্কোয়াড, তো এক ম্যাচে নামানোর সুযোগ আছে 16 জনকে। তো এই 16 জন মনে করেন, এই 16 জনের একজনে কিন্তু ব্রাজিলে খেলে না, সবগুলো হয় স্পেন, নইলে ইংল্যান্ড, নইলে পর্তুগাল, নইলে ফ্রান্স। এই প্লেয়ারগুলো লিগ শেষ হয়েছে মে মাসের মাঝামাঝি সময়ে, জুনের 11 তারিখ খেলা শুরু হয়েছে, তাহলে তারা টিমের সাথে থাকতে পেরেছে কয়দিন? অ্যানচেলোত্তি বিশ্বের নাম্বার 1 কোচ র্যাঙ্কিংয়ে, তার যত ক্যারিশমাই থাকুক, টিমকে প্র্যাকটিস করাতে না পারলে, কম্বাইন করতে না পারলে, তাহলে ওই টিম রেজাল্ট পাওয়া সম্ভব না। ক্রিকেট একজন সেঞ্চুরি করলে, একজনে 5-6টা উইকেট নিলে কিন্তু ম্যাচ জেতানো যায়, কিন্তু ফুটবলে একটা টিমস গেম, এটা 11 জন কিন্তু একই সুতায় গাঁথা থাকতে হয়, তো কম্বিনেশনটা আসে নাই। এটা আপনি সহজভাবে হিসাব করেন, ফার্স্ট ম্যাচে কিন্তু ব্রাজিল একেবারে অগোছালো ছিল, কারণ ওরা কিন্তু গুছিয়ে উঠতে পারে না। দ্বিতীয় ম্যাচে কিন্তু অনেক বেটার খেলেছে, আপনি দেখেন চাইলে আরও গোল দিতে পারতো, হয়তো তারা ট্যাকটিক্যালি চিন্তা করছে যে আমরা তো তাড়াহুড়ো করার দরকার কি, 3টা পয়েন্টই দরকার আমার। তো সেই হিসেবে আমি বলবো থার্ড ম্যাচে কাঙ্ক্ষিতভাবেই আরও ভালো খেলার কথা। তবে ফুটবল কিন্তু এখন ক্রিকেটের মতো গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি, মানে গৌরব নিশ্চয়তার খেলা হয়ে গেছে। এখন ছোট ছোট ম্যাচ দলগুলো কিন্তু বড় দলকে ধরে ফেলছে। তো সেটার কারণও একটাই, এক হলো টিমগুলো গোছালো খেলা খেলতে পারছে না, আর দ্বিতীয় হলো টিমের মধ্যে যে স্পিরিট, নতুন টিমগুলো বিশেষ করে ক্যাপ ভার্দে দেখেন, কুরাসাও দেখেন, এই টিমগুলো কিন্তু টিম স্পিরিট অনেক বেশি হাই। ওরা কিন্তু ওই কারণেই আমার মনে হয় বড় টিমগুলোর সাথে ভালো করছে। আরেকটা হলো যে আমার তো হারানোর কিছু নেই, এখনও ওই জায়গাতেও কিন্তু ব্রাজিলের একটা মানে পয়েন্ট থাকতে পারে, মাইনাস পয়েন্ট। ব্রাজিল ওয়ার্ল্ডের কিন্তু এখন র্যাঙ্কিং 5 নম্বর টিম, আবার ওরা হচ্ছে 42 নম্বরের স্কটল্যান্ড। তাহলে 42 নম্বরের টিম চিন্তা করবে যে ধর আমার তো হারানোর কিছু নেই, এক। দ্বিতীয় কথা হলো ব্রাজিলকে আরেকটা মরণ কাপড় দিতে পারে স্কটল্যান্ড, এই জন্য ওরা কিন্তু এর আগে কোনোদিন নকআউট পর্বে যেতে পারে নাই, এবার নকআউট পর্বে যাওয়ার একটা সুযোগ আছে। যদি 3টা পয়েন্ট নিতে পারে তাহলে তাদের সেই সুযোগটা আছে। আমার মনে হয় সেটা হাতছাড়া করতে অবশ্যই স্কটল্যান্ড চাইবে না। তো আমি সর্বশেষ যদি আমি বলি যে এটা একটা একদম নেক টু নেক ফাইট হবে, একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, কারণ স্কটল্যান্ডের অনেকগুলো পজিটিভ দিক আছে যেগুলো মানে ব্রাজিলকে রুখে দেওয়ার মতো। অসংখ্য ধন্যবাদ সাইফুল্লাহ চৌধুরী আপনাকে। দর্শক, কথা বলছিলাম ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচের পূর্ববর্তী বিশ্লেষণের সাথে ছিলেন আলোচক, দৈনিক পূর্বদেশের সিনিয়র ক্রীড়া প্রতিবেদক সাইফুল্লাহ চৌধুরী। তিনি যেমনটি বলছিলেন, ব্রাজিল স্কটল্যান্ড ম্যাচটি হবে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, তবে ম্যাচ শেষে এগিয়ে থাকবে ব্রাজিলই। খেলার ফলাফল কি হতে যাচ্ছে তার জন্য অপেক্ষা করতে হবে দর্শক ভক্তদের রেফারি শেষ হুইসেল বাজানো পর্যন্ত।